উইলিয়াম ওয়াশাবেট কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। এই কবিতাটা রচনা করেছেন 3 সেপ্টেম্বর 1802। আগে আমরা জানি কবি পরিচিতি। এনার জন্ম হয়েছে 1770 সালে 1770। এনাকে বলা হয় লেক পোয়েট। ইনি লন্ডনের লেক ডিস্ট্রিক্টে বাস করতেন। এনার বিখ্যাত লেখা হচ্ছে উইলিউড, লুসি পোয়েম, ইন মেমোরিয়াম অ্যান্ড মেনি মোর। আগে আমরা জানি কবিতা লেখার স্টাইলটি। এটা একটা পিওর প্রেট্রাচান সনেট। এই কবিতার ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং, তারপর জানবো লাইনের মানে, তারপর এক্সপ্রেস জানবো, তারপর এই কবিতা থেকে যে ফিগার স্পিচ গুলো আসতে পারে সেই ফিগার স্পিচ গুলো নিয়ে আলোচনা করব। তারপর আমি আলোচনা করব এমসিকিউ নিয়ে, তারপরে গ্রামার। আসলে তুমি সব কটা টপিকই কমপ্লিট করতে পারবে। চলো লেট আস স্টার্ট। তবে আজকে ক্লাসটা খুব ভাইরাল হয়ে যাচ্ছে। আমি আশা করি তোমরা সবাই খাতা পেন নিয়ে এবং সামনে বই নিয়ে বসবে। চলো লেট আস স্টার্ট। আর্ট হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। পৃথিবীর নেই তেমন কোনো জিনিস দেখার মতো বেশি সুন্দর। ডাল উড হি বি, হতে পারে সে আনন্দহীন, অফ সোল, সেই সব ব্যক্তিগুলোর কাছে হু কুড পাস বাই। এই ব্রিজটা কবির কাছে সব থেকে বেশি সুন্দর এই পৃথিবীতে। পৃথিবীতে যত জিনিস আছে সব থেকে সুন্দর হচ্ছে এই ওয়েস্টমিনস্টার ব্রিজটা, যেখান থেকে কবি খুব সকালে প্রকৃতির অপরূপ সৌন্দর্য পর্যবেক্ষণ করেছেন। কিন্তু এই ব্রিজটা আনন্দহীন হতে পারে সেই সব ব্যক্তিগুলোর কাছে যেসবগুলো আগে পার হয়েছে এই ব্রিজটা। 3 নম্বর লাইন, এ সাইট সো টাচিং ইন ইটস মেজেস্টি। একটা দৃশ্য এত বেশি শিহরণ জাগানো তার সৌন্দর্যে। তার 3 লাইন আমরা কমপ্লিট করলাম। 4th লাইন, দিস সিটি নাও ডার্ক লাইক এ গার্মেন্ট উই আর, দ্য বিউটি অফ দ্য মর্নিং সাইলেন্ট অ্যান্ড বেয়ার। তুমি লিখে নিতে পারো, দ্য বিউটি অফ দ্য মর্নিং ইজ সাইলেন্ট অ্যান্ড বেয়ার। তাই তোমার পড়তে সুবিধা হবে। দেখো, দ্য সিটি নাও লাইক এ গার্মেন্ট উই আর। ওই দেখো উই আর ওয়ার্ডটা শেষে লিখেছি, তুমি এটা আগে ধরে নাও, সুবিধা হয় তোমার বাংলা বুঝতে। দিস সিটি নাও উই আর লাইক এ গার্মেন্ট। যদি বাক্যটা এরকম তুমি ধরো, বাক্যটা মায়েরা ক্লিয়ার করতে সুবিধা হবে। শহরটা এখন পরিধান করেছে একটা পোশাকের মতো। তোমার মনে প্রশ্ন জাগবে, কি পরিধান করেছে? এটা হবে সানলাইট, সূর্যের আলো। প্রকৃতি পরিধান করেছে। প্রকৃতিকে কবি ভাবছেন যে প্রকৃতিকে দেখতে এত সুন্দর লাগছে, কারণটা কি? যেন প্রকৃতি সকালের সূর্য কিরণকে তার পোশাক রূপে পরিধান করেছে। তারপর দ্য বিউটি অফ দ্য মর্নিং ইজ সাইলেন্ট অ্যান্ড বেয়ার। সকালের সৌন্দর্য হয় নীরব অ্যান্ড উন্মুক্ত। নীরব কেন? এই খুব সকালে লন্ডনবাসীরা এখন তাদের দিনের কাজ শুরু করেনি, ওই জন্য হচ্ছে নীরব। আর বেয়ার কেন? বাতাসে ধোঁয়া নেই এবং ধূলিকণা নেই, যেগুলো কবির দৃষ্টিকে রোধ করতে পারে, ওই জন্য বলছে সকালের সৌন্দর্য হচ্ছে উন্মুক্ত। শিপস, টাওয়ার, ডোম, থিয়েটার অ্যান্ড টেম্পল লাই ওপেন। মানে এই কটা জিনিস, শিপস জাহাজ, টাওয়ার মানে মিনার, ডোমস গম্বুজ, থিয়েটার রঙ্গমঞ্চ বা প্রেক্ষাগৃহ, অ্যান্ড টেম্পলস এবং মন্দির লাই ওপেন সম্পূর্ণ প্রদর্শিত হচ্ছে। এখানে লাই ওপেন মানে রয়েছে সম্পূর্ণ প্রদর্শিত। কথা পর্যন্ত আনটু দা, দেখো আনটু দা ফিল্ড, মাঠ থেকে, টু দা স্কাই আকাশ পর্যন্ত। অল ব্রাইট সবে উজ্জ্বল, অ্যান্ড গ্লিটেন চকচকে, ইন দ্য স্মোকলেস এয়ার এই ধোঁয়াবিহীন বাতাসে। দেখো আমরা প্রথম সনেটের প্রথম 8টা লাইন বলে অক্টেভ, সে 8 লাইন আমরা পড়ে ফেললাম। প্রথম 8 লাইন ছন্দ হচ্ছে এ বি বি এ, এ বি বি এ। তারপরে শেষ 6টা লাইন হচ্ছে সেস্টেড, আমরা সেটা পড়ি এবার। দেখো, নেভার ডিড দ্য সান মোর বিউটিফুলি স্টিক ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার ভ্যালি রক অ্যান্ড হিল। সূর্য কখনো কিরণ দেয়নি এত বেশি চমকপ্রদ ভাবে। এই স্টিক মানে প্লাবিত করে দেওয়া। সূর্য কখনো কিরণ দেয়নি এত সুন্দর। কোথায় কিরণটা দেয়নি? ইট ইজ ফার্স্ট স্প্লেন্ডার, তার প্রথম চমকপ্রদ। কার উপরে কিরণ দিয়েছে? ভ্যালি, রক অর হিল, এই 3টে জায়গায়। তারপর দেখো, নেভার স আই নেভার হেল্ড এ কাম সো ডিপ দ্য রিভার গ্লিটেথ ইন অ্যাট হিজ ওন সুইট উইল। আমি কখনো দেখিনি,
আমি কোনো অনুভব করিনি। এ কাম সো ডিপ, এত গভীর নীরবতা। ডিপ মানে কিন্তু গভীর, আর কাম মানে নীরবতা। এটা ছন্দে মিল করার জন্য কবি ডিপটাকে পরে লিখেছেন। দ্য রিভার ডিডেথ অ্যাট হিজ ওন সুইট উইল, নদী প্রবাহিত হচ্ছে তার নিজস্ব মিষ্টি ইচ্ছায়। তারপর শেষ দুটো লাইন, ডিয়ার গড, দি ভেরি হাউসেস সিম অ্যাসলিপ and all the mighty heart is lying still. Dear God, the very houses seem asleep. বাড়িগুলোকে মনে হচ্ছে ঘুমন্ত। And all the mighty heart is lying still. সমস্ত শক্তিশালী হৃদয়গুলো রয়েছে চুপচাপ। এখানে শক্তিশালী হৃদয় বলতে মানুষকে বুঝিয়েছে। মানুষ তারা সবকিছু করতে পারে, কিন্তু মানুষ কবিকে সুযোগ দিয়েছে আনডিস্টার্বলি, বিনা বাধায় দেখতে প্রকৃতির অপরূপ সৌন্দর্য লন্ডনের টেমস নদীর উপর অবস্থিত ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে। ওই জন্য কবি গডকে থ্যাঙ্কস জানাচ্ছেন যে কবি এরকম একটা অপরচুনিটি গেইন করার জন্য। এরপর আমরা আসি ফেয়ার স্পিচে আসি। চলো আগে আমরা দেখে নিই ফেয়ার স্পিচ কাকে বলে, ফেয়ার স্পিচ গুলো কি কি আছে, তারপর আমরা কবিতাতে যাবো, প্রোগ্রাম ব্যাখ্যা করব এবং কোন কোন লাইনটা কোন ফেয়ার স্পিচের এক্সাম্পল আমরা সেটা এক্সপ্লেন করব। সিমিলি মানে কি, যেখানে টু থিংস আর কম্পেয়ার্ড ডিরেক্টলি ইউজিং অ্যাজ অর লাইক। সিমিলি হচ্ছে সেই ফিগার স্পিচ, সেই বাচন ভঙ্গিমা যেখানেতে দুখানা জিনিসের তুলনা করা হবে অ্যাজ বা লাইক ইউজ করি, প্রত্যক্ষভাবে তুলনা করা হবে। যেমন তুমি লিখতে পারো, এক্সাম্পল লিখতে পারো, দি চিক্স অফ দ্য গার্ল আর অ্যাজ রেড অ্যাজ অ্যাপেল ব্লসম। মেয়েটার গালগুলো হচ্ছে অ্যাপেল ব্লসমের মতোই লাল। এখানে দেখো আমি তুলনা করলাম অ্যাপেল ব্লসমের সাথে মেয়েটার গালে লাইক ইউজ করেছি, তাই এটা হচ্ছে সিমিলি একটা এক্সাম্পল। ক্লিয়ার? তুমি এখানেতে কবিতাতে সিমিলি কোনটা বলতে পারবে? ভাগ দাও। ওই দেখো, লাইক এ গার্মেন্ট উই আর, লাইক দিয়ে ইউজ করা হয়েছে, গার্মেন্টের সঙ্গে কার তুলনা করা হয়েছে? সূর্যের আলো। এটা একটা লাইনটা একটা সিমিলার এক্সাম্পল। ক্লিয়ার? নেক্সট মেটাফর। মেটাফর হচ্ছে দিস ডিভাইস কম্পেয়ার্স টু ডিসিমিলার থিংস ইনডাইরেক্টলি। জিনিসকে দেখে মনে হয় তার কোনো মিলিয়ে নেই, কিন্তু তাকে তুলনা করা হবে ইনডাইরেক্টলি। এটা হচ্ছে মেটাফর। এক্সাম্পল লিখতে পারো তুমি, camel is called the sheep of the desert. Next, hyperbole. This figure of speech is used to exaggerate a thing for sake of emphasis. এই ফিগার স্পিচ একটা জিনিসকে বাড়িয়ে বাড়িয়ে বলা হয়, বুঝতে পারলেন? যেমন ধরো ওয়াটসঅ্যাপে একটা কবিতা ছিল ড্যাফোডিলস, সেখানে তিনি লিখেছিলেন, I saw 10,000 daffodils at a glance. আমি দেখলাম 10,000 ড্যাফোডিল ফুল এক পলকে। এক পলকে কি 10,000 ড্যাফোডিল ফুল দেখা যায় নাকি? উনি বাড়ি বাড়িয়ে বলেছেন। একটা হাইপারবোলের উদাহরণ। ক্লিয়ার? আমাদের এই কবিতাতে নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিক, সূর্য কখনোই এর থেকে বেশি, এই লাইনটা তুমি লিখে দিতে পারো, নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিক, সূর্য কখনো এর থেকে বেশি ভালো কিরণ দেয়নি। এটা একটা যে হাইপারবোলের উদাহরণ এই কবিতাতে আছে, এখন আছে। প্রথম লাইনই বলতে পারো, পৃথিবীতে নেই তেমন কোনো জিনিস বেশ সুন্দর দেখানোর মতো। এটা একটা হাইপারবোলের এক্সাম্পল। পার্সনিফিকেশন। এই ফিগার স্পিচেতে একটা নির্জীব বস্তুকে দেখা হয় একটা মানুষ সুলভ, মানুষের মতো দেখা হয়। যেমন এখানে ওই হি কথাগুলো যেগুলো ইউজ করেছে সবই তো তোমার পার্সনিফিকেশন এক্সাম্পল। প্রথম লাইনে দেখো না, ডাল, তুমি সেকেন্ড লাইনটা দেখো, ডাল ওড হি বি অফ সোল হু কুড পাস বাই। এইটা হচ্ছে একটা পার্সনিফিকেশনের এক্সাম্পল। অক্সিমোরন। ইন ফিগার স্পিচ টু opposite word are juxtaposed for the sake of emphasis. দুটো বিপরীত শব্দ পাশাপাশি লেখা হবে ভালো ফল পাওয়ার জন্য। যেমন তুমি এখানে লিখতে পারো,
দি বয় ইজ রেগুলারলি ইরেগুলার ইন দি স্কুল। বালকটা হয় নিয়মিতই অনিয়মিত এই স্কুলেতে। আমাদের এই বইতে দেখো এ সাইট শো টাচিং, এ টাচিং এটা মানে মর্মস্পর্শী, মানে এটা মনুষ্য গৃহীত, পার্টিকুলারলি ওয়ান পার্সনের দ্বারা একটা হয়, এটা প্রাইভেট, বাট ইন ইটস মেজেস্টি, মেজেস্টি মানে কি মহিমান্বিত, যেটা সকলের দ্বারা গৃহীত হয়, সকল মানুষের দ্বারা গৃহীত। দেখো এখানে একটা মানুষের কথা বলেছে, আর দেখো এই মেজেস্টি মানে সকল মানুষের কথা বলেছে। Next figure apostrophe. In this figure of speech, a person is indicated who is not present or dead. এই ফিগার স্পিচেতে এমন একটা ব্যক্তির কথা বলা হয় বা এমন একটা বস্তুর কথা বলা হয় যে বস্তু এখানে অ্যাবসেন্ট আছে অথবা মারা গেছেন। এই কয়েকদিন দেখো ডাল উড হি বি অফ সোল, প্রকট পাস, এই সোল মানে ব্যক্তিগুলোর কাছে, সেই সব ব্যক্তি কেউ তো নেই ওখানে, এই ব্যক্তিগুলোর কথা বলতে চেয়েছে, তাহলে এটা একটা অ্যাপোস্ট্রফিস এক্সাম্পল। ক্লিয়ার? ডিয়ার গড দি ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, ওখানে কোনো হাউসই তো নেই, তা হাউসের কথা বলেছে, এটা একটা অ্যাপোস্ট্রফিক এক্সাম্পল। আবার লিখতে পারো কনসোনেন্টস। Consonant is a figure of speech in which a consonant sound is repeated in a line. একটা লাইনে একটা কনসোনেন্ট বারবার ইউজ করবেন, সেটা হচ্ছে কনসোনেন্টস। এখানে তুমি দেখো শিপস, টাওয়ার, ডোম, থিয়েটার্স, টেম্পল, এই দেখো এই টি লেটারটা দেখো, টি টাওয়ারে টি আছে, দেখো তোমার থিয়েটার টি আছে, টেম্পল, এই টি কনসোনেন্টটা বারবার ইউজ করা হয়েছে, এটা একটা কনসোনেন্টের উদাহরণ। তারপর ইমাজারি, ইমাজারি চিত্রকল্প, দেন ভিজুয়াল ডেসক্রিপশন অফ এ ইমেজ। তুমি দেখো না এখানে আমাদের ওয়ার্ডসওয়ার্থ এই বলেছেন একটা আনটু দ্য ফিল্ড, মাঠ পর্যন্ত, টু দ্য স্কাই, আকাশ থেকে, মাঠ থেকে আকাশ পর্যন্ত সবকিছু দেখা যাচ্ছে। এই যে একটা ইমেজের কথা বলেছে, এটা একটা ইমাজারি এক্সাম্পল। ক্লিয়ার? এক্সক্লেমেশন, শেষে দিয়েছে এক্সক্লেমেশন, দেখো ডিয়ার গড কি চিহ্ন আছে, মার্ক আপ এক্সক্লেমেশন, তাহলে এটা একটা এক্সক্লেমেশন এক্সাম্পল। ক্লিয়ার? আচ্ছা তার আগে একটু দেখো তোমাদের এই যে এক্সারসাইজে দুখানা এমসিকিউ দিয়ে দিয়েছে, দুটো এমসিকিউ একটা অ্যান্সার করে নাও। দেখো, at what time of the day did Wordsworth observe the beauty of the city of London? দিনের কোন সময়টা কবি ওয়ার্ডসওয়ার্থ পর্যবেক্ষণ করেছেন লন্ডন শহরের সৌন্দর্য? অপশন এ আছে অ্যাট ডন, এটাই হবে। অপশন বি আছে অ্যাট নুন, অপশন সি আছে ইন দ্য ইভিনিং, আর ডি আছে অ্যাট নাইট, এটাই হচ্ছে। তারপর হোয়াট রেয়ারি ডিভাইস ইজ ইউজড ইন দ্য লাইন, কোন ছন্দটা ব্যবহার করা হয়েছে এই লাইনে? দেখো দ্য রিভার ওয়েটেড অ্যাট হিজ ওন সুইট উইল, দেখো হিজ ওয়ার্ড ইউজ করেছে, এইখানেতে কবি হিজ ইউজ করেছে, হিজ বলতে মানুষের ক্ষেত্রেই বসে, তাই এটা একটা পার্সনিফিকেশনের এক্সাম্পল। দেখো কি কি বলেছে, সিমিলি বলেছে, সিমিলি তো হচ্ছে না, লাইক বা অ্যাজ এটা কিছু তো নেই। মেটাফর, মেটাফর বলেছি আমি, মেটাফর হচ্ছে যেখানে একটা ইনডাইরেক্টলি কম্পেয়ার থাকবে, ওই যেটা বললাম না, ক্যামেল ইজ কল্ড দ্য শিপ অফ দ্য ডেজার্ট, ক্যামেলকে বলা হয় মরুভূমির জাহাজ, এখানে ক্যামেলের সাথে জাহাজ তুলনা হলো এবং মরুভূমির সাথে সমুদ্রের তুলনা হলো, এই তুলনাটা কিন্তু ইনডাইরেক্ট, এটা হচ্ছে মেটাফরের এক্সাম্পল। এটা হয়নি কো হাইপার বলবেন, বাড়িয়ে বাড়িয়ে বলা, এটাও নয়। পার্সনিফিকেশন মানে ব্যক্তিকরণ করা, এটাই ব্যক্তিগত করা হয়েছে, তাই এটা পার্সনিফিকেশন এক্সাম্পল হলো। ক্লিয়ার? এরপরে আমি তোমাদের কিছু এমসিকিউ প্রোভাইড করছি, তারপর কিছু গ্রামার প্রোভাইড করব, এগুলি এনাফ হবে, এবং সাথে সাথে তুমি চেষ্টা করে দেখো পারো কিনা। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো এবং লাইক করে থাকো এবং প্রচুর পয়েন্ট শেয়ার করে থাকো, আমি খুশি হব, এই অ্যান্সারগুলো প্রোভাইড করব। বাই বাই, আবার দেখায় পরের ভিডিওতে। এগুলো স্ক্রিনশট নিয়ে নিলে লেখার সুবিধা হবে, স্ক্রিনশট নিয়ে নাও।
Thank you for watching.